একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। মা সানজিদা খান তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তুমি চেয়ে দেখো, তোমার রক্তে লেখা ইতিহাস আজও একটি জাতির স্মৃতিতে জীবন্ত। যে তুমি ছিলে পরিবারের চোখের মণি, আজ সে তুমি বাংলাদেশের মানুষের হৃদয়ের একটি নাম। বলছিলাম, জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকার চাংখারপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হওয়া আনাসের কথা। পরিবারের সদস্যদের অগোচরে মায়ের উদ্দেশ্যে চিঠি লিখে ২০২৪ সালের ৫ আগস্ট তিনি সরকার পতনের আন্দোলনে যোগ দেন। পরবর্তী সময়ে মায়ের উদ্দেশ্যে লেখা সেই চিঠি প্রকাশ হলে তা সারা দেশে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। চিঠিতে আনাস লিখেছিলেন, মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করেই বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইয়েরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকব? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয়ে ঘরে বসে থাকার চেয়ে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। কাপা হাতে ভুল বাড়ানে লেখা চিঠি রেখে বাড়ি ছেড়েছিলেন আনাস। জানতেন সামনে মৃত্যু থাকতে পারে, তবুও থামেননি। লং মার্চ টু ঢাকার ডাকে সাড়া দিয়ে নেমে পড়েছিলেন রাজপথে। পরে পুলিশের গুলিতে প্রাণ হারান এই কিশোর। পৃথিবী থেকে বিদায় নিলেও তার সেই চিঠি তাকে অমর করে রেখেছে। মাত্র ১৬ বছর বয়স, ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ছোট 2 ভাইকে ছাড়া কখনো খেতে বসতেন না, বাবার কাছে অযথা কোনো আবদার করতেন না। দাদির মৃত্যুর পর তার ব্যবহৃত জায়নামাজটি নিজের কাছে রেখে নিয়মিত নামাজ শেষে দীর্ঘ সময় দোয়া করতেন। পরিবারের কাছে তিনি ছিলেন শান্ত, ভদ্র আর ধর্মভীরু একটা ছেলে। কিন্তু এই জুলাইয়ে যখন দেশের রাজপথে রক্তে রঞ্জিত হতে শুরু করলো, তখন আনাসও আর নিজেকে আটকে রাখতে পারেননি। বাবা মা অনেক বুঝিয়েছিলেন আন্দোলনে না যেতে, কিন্তু ছাত্রদের উপর গুলি চলার পর তার মন আর শান্ত থাকেনি। বাবা শাহরিয়ার খান পলাশ তাকে পড়তে বসতে বললেই বই খুলে বসতেন ঠিকই, কিন্তু খাতা ভর্তি করতেন জুলাইয়ের দিনগুলোর অনুভূতি দিয়ে। ৪ আগস্ট সমন্বয়কদের প্রত্যেক ঘর থেকে একজন লং মার্চে অংশ নেওয়ার আহ্বান শুনে বাবাকে প্রশ্ন করেছিলেন, কেন এমন বলা হলো? পাশে থাকা মা উত্তর দিয়েছিলেন, সারা দেশের মানুষ তো ঢাকায় আসতে পারবে না, তাই অন্তত একজন প্রতিনিধি পাঠানোর কথা বলা হয়েছে। বাবা তাকে আশ্বাস দিয়েছিলেন সময় হলে পরিবারের সবাই একসঙ্গে যাবেন, কিন্তু আনাস অপেক্ষা করেনি। বাড়ির একটি অব্যবহৃত ফোন সিমে লাগিয়ে সঙ্গে নেন আর মায়ের উদ্দেশ্যে সেই চিঠি লিখে ৫ আগস্ট সকালে চুপিসারে বেরিয়ে পড়েন। নিজের নিরাপত্তার জন্য নয়, আহতদের সেবা করার জন্য ব্যাগে ভরে নিয়েছিলেন তুলা, ব্যান্ডিজ আর স্যাভলন। গ্যান্ডারিয়া থেকে পায়ে হেঁটে পৌঁছে যান চানখারপুল। সংঘর্ষের মধ্যে প্রথমে তার মাথায় লাগে রাবার বুলেট। ভয় পেয়ে পাশে থাকা একজনকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি মরে যাব? কিন্তু পরক্ষণেই নিজেই বলে ওঠেন, আমার যদি গুলি লাগে আমি যেন একবারেই মরে যাই, আহত হয়ে পরিবারের বোঝা যেন না হই। এর কিছুক্ষণ পরই পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আনাস। পরে একটি ভিডিওতে দেখা যায় দুপুর ১২টা ৪২ মিনিটে গলির মধ্যে পড়ে আছে তার নিথর দেহ। প্রায় ২ মাস পর পাশের একটি ভবনে থাকা ফয়েজে রাব্বি নামের একজন সেই ভিডিওটি আনাসের বাবার হাতে তুলে দেন। আন্দোলনকারীরা তখনও তাকে বাঁচানোর আশায় মিডফোর্ড হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, হাসপাতালে তার মরদেহ বেওয়ারিশ হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল, তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের উদ্যোগে
আনাসের পকেটে থাকা ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়। ছেলের রক্তাক্ত লাশ কোলে নিয়ে কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে একটি রিকশায় বাড়ি ফিরছিলেন বাবা শাহরিয়ার খান পলাশ। রক্তে ভেজা আনাসকে এলাকাবাসী গোসল করাতে দেয়নি, কারণ শহীদদের কোনো গোসলের প্রয়োজন হয় না। হজের ইহরামের কাপড় দিয়ে দাফন করা হয় এই বীরকে তার দাদির কবরের পাশেই। আনাসের মা সানজিদা খান আমার দেশকে বলেন, তারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনার সন্তান জাইমা রহমানকে যদি এভাবে হত্যা করা হতো তবে কি আপনি এই শাস্তি মেনে নিতেন? আমি চাই না আর কখনো দেশে এমন অবস্থা হোক যেখানে কারো সন্তানকে জীবন দিতে হয়। যার যায় সে বোঝে সন্তান হারানোর যন্ত্রণা। সংসদে সরকার ও বিরোধী দলের সবাই মজলুম। তাদের হাতে হাত রেখে ফ্যাসিবাদী কাঠামোর বিলুপ্তির মাধ্যমে আমাদের বিপ্লবকে পূর্ণতা দেবে, এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।